গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের যে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকেও আমি তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা সবাই খুব ভালো করে খেয়াল করবে। যে খাগড়াছড়ি পৌর এলাকাটি প্রায় 10 থেকে 12 বর্গ কিলোমিটার বিস্তৃত। শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। অর্থাৎ আমরা জানি যে ইন্টারনেট সেবা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে যে ডেটা ক্রয় করে তার মাধ্যমে কিন্তু ইন্টারনেট সেবা গ্রহণ করা যায়, কিন্তু আমরা জানি এটা কিন্তু অনেক ব্যয়বহুল। তো এই পদ্ধতিতে তারা এটা ব্যবহার করছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে। তো পরবর্তীতে পৌর মেয়রের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি জানান যে খাগড়াছড়িতে উঁচু নিচু পাহাড়ের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক স্থাপন শ্রমসাধ্য, ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এবং সেখানে পৌর মেয়র যে চিন্তা করলেন সেখানে তার মাধ্যম ব্যবহার করা যায় কিনা, কিন্তু তার মাধ্যম ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে যে সেখানে যে আমরা জানি যে রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ি এইসব এলাকাতে কিন্তু কেবল দ্বারা কিন্তু নেটওয়ার্ক স্থাপন করা বেশ কঠিন, কারণ আমরা জানি সেখানে উঁচু পাহাড় আছে, উঁচু নিচু পাহাড়, তারপর বিভিন্ন সেখানে যে লেকের মতো আছে। তো এগুলো আসলে এখানে কেবল দ্বারা নেটওয়ার্ক স্থাপন করা খুবই কঠিন। এমতো অবস্থায় একজন প্রযুক্তিবিদের পরামর্শে পৌর মেয়র সমগ্র শহরে একটি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা করছেন। অর্থাৎ সেখানে তিনি দেখলেন যে যেহেতু কেবল দ্বারা সেখানে নেটওয়ার্ক স্থাপন করা কঠিন, তাই তিনি কেবল বাদ দিয়ে অন্য কোনো উপায়ে যে একটা সফটওয়্যার ব্যবহার করলাম বা কোনো ডিভাইস ব্যবহার করলাম তার মাধ্যমে নেটওয়ার্ক প্রদান করা যায় কিনা, তো সেই ব্যবস্থা তিনি গ্রহণ করতে চাইলেন, তিনি সেই পরিকল্পনাই করলেন। তো এক্ষেত্রে তিনি কোন পরিকল্পনা নিয়েছেন সেটা আমাদের জানতে হবে। তো আমরা উদ্দীপকে তা দেখলাম এবং এখান থেকে আমরা যে বিভিন্ন প্রশ্ন আছে, যে জ্ঞানমূলক আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, প্রয়োগমূলক আছে, উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। তো উদ্দীপকটা নিশ্চয়ই আমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছি। তো দেখা যাক আমরা এখান থেকে প্রশ্নগুলো বুঝতে পারি কিনা। তো প্রথমেই আছে যে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আছে, প্রথমে আছে এলটিই কি। তো প্রথমে ক নম্বর যে প্রশ্নটা আছে সেখানে আছে এল টি ই, এটা কি বা কাকে বলে। তো এলটি হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন, অর্থাৎ যেটা 4G প্রযুক্তিতে এটা ব্যবহার করায়, যে চতুর্থ প্রজন্মের যে প্রযুক্তি আছে সেখানে এই এলটি যে লং টার্ম ইভ্যালুয়েশন এই প্রযুক্তিটা সেখানে ব্যবহার করা হয়। এরপর অনুধাবনের যে প্রশ্নটা আছে যে শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না। 6 নম্বরে আছে মডুলেশন বা ডিমডুলেশন কোনো কার্যকর পদ্ধতি হতে পারে না, এ সম্পর্কে একটু ব্যাখ্যা করতে বলছে। তো আমরা মডুলেশন এবং ডিমডুলেশন সম্পর্কে জানি যে এটা মডেমের যে দুটো ফুল ফর্ম, যে মডেম একসাথে দুটি কাজ করে, মডুলেশন এবং ডিমডুলেশন। তার মডুলেশনটা কি করে, যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আর ডিমডুলেশন কি করে, যে সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো শুধু কি এই কাজটাই করা হবে, যে মডুলেশন এবং ডিমডুলেশন এটাই কি একটা কার্যকরী পদ্ধতি, সেই সম্পর্কে মূলত বলছে। তো আসলে এটা শুধুমাত্র কার্যকরী পদ্ধতি হতে পারে না, আমরা জানি ডেটা সংরক্ষণ করার প্রয়োজন আছে, ডেটাকে পরিবর্তন করার প্রয়োজন আছে, ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করার প্রয়োজন আছে, বা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, যে ডেটাকে আমরা পৌঁছাবো কার কাছে যাবে, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত কোথাও যদি যায় ডেটাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বিভিন্ন বিষয় কিন্তু এটার সাথে জড়িত আছে। তাহলে সেখানে শুধু যে মডুলেশন ডিমডুলেশনে
ডেটাকে রূপান্তর করতেছে ডিজিটাল থেকে অ্যানালগ বা অ্যানালগ থেকে ডিজিটালে, তাহলে এটা শুধুমাত্র কার্যকর পদ্ধতি হতে পারে না। এর সাথে আরও কিছু বিষয় জড়িত আছে, যে ডেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্ধন করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে হবে, তারপর তার কোথায় গিয়ে পৌঁছাবে ডেটা, কীভাবে সংরক্ষিত হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে। অর্থাৎ মডুলেশন এবং ডিমডুলেশন শুধুমাত্র কার্যকর পদ্ধতি হতে পারে না। তো আমাদের গ নম্বরে যে প্রশ্নটা আছে প্রয়োগের, উদ্দীপকে বর্ণিত পৌর মেয়র কোন ধরনের প্রযুক্তির পরিকল্পনা করেছেন সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ তিনি যে ক্যাবলের মাধ্যমে ডেটা আদান প্রদান করা যাবে না, শুধুমাত্র ক্যাবল দ্বারা ডেটা আদান প্রদান করা পাহাড়ি এলাকায় যে অসম্ভব, তাহলে তিনি যে কার্যকর পদ্ধতিটা গ্রহণ করেছিলেন, যে একটা সফটওয়্যারের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, সেখানে আসলে তিনি কোন প্রযুক্তি ব্যবহার করেছিলেন সেই সম্পর্কে আসলে আলোচনা করতে হবে। তো আমরা জানি যে পাহাড়ি এলাকায় ক্যাবলের মাধ্যমে যেহেতু ডেটা আদান প্রদান করা সম্ভব না, তাহলে আমরা সেখানে যে ওয়াইম্যাক্স প্রযুক্তি আছে, সেই ওয়াইম্যাক্সের সাহায্যে কিন্তু আমরা ডেটার আদান প্রদান করতে পারি। যে ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এই যে প্রযুক্তিটা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যদি আমরা তারবিহীন কোনো ইন্টারনেট সেবা দিতে চাই, তাহলে আমরা এই ওয়াইম্যাক্স মাধ্যমটা ব্যবহার করে থাকি। এবং এই ওয়াইম্যাক্স মাধ্যমে ডেটা কিন্তু খুব দ্রুত আদান প্রদান করা যায়, অর্থাৎ ডেটা ট্রান্সফার রেটটাও কিন্তু বেশি। আবার ডেটা কিন্তু যে সিকিউর, এখানে কিন্তু সব থেকে নিরাপদ। যে ওয়াইফাইয়ে কিন্তু আমাদের তথ্য হারিয়ে যাওয়া বা ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ওয়াইম্যাক্স পদ্ধতিটা কিন্তু এখান থেকে একটা সিকিউর মাধ্যম, এখান থেকে কিন্তু খুব সহজেই তথ্য হারিয়ে যাবে না বা ডেটা লস হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং এটা কিন্তু 70 MBPS থেকে 1 GHz পর্যন্ত কিন্তু 1 গিগা পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে, অর্থাৎ এর ডেটা ট্রান্সফার রেট কিন্তু অনেক বেশি। এবং এর স্ট্যান্ডার্ড হচ্ছে কিন্তু IEEE 802.16, এটা কিন্তু ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। এবং এটা কিন্তু খুব দ্রুত ডেটা আদান প্রদান করতে পারবে। এবং যেহেতু পাহাড় পর্বত এলাকা, সেখানে এটা কিন্তু ওয়্যারলেস সেবা প্রদান করবে, অর্থাৎ আমাদের কিন্তু ক্যাবলের প্রয়োজন এখানে হবে না। তো এখানে মূলত আমাদের ওয়াইম্যাক্স সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো ক নম্বর ছিল এটাই। এরপর ঘ নম্বরে যে প্রশ্নটা বলছে যে পৌর মেয়রের গৃহীত উদ্যোগটি যৌক্তিক কিনা উদ্দীপকের আলোকে সেটা বিশ্লেষণ করো। তো এখানে মূলত ওয়াইম্যাক্সের কথাই আসবে, যে সে যে পরিকল্পনাটা গ্রহণ করেছে, যে ওয়াইম্যাক্স সেবা প্রদান করবে, তারবিহীন যে সেবাটা সেখানে প্রদান করা হবে, সেটা আসলে যৌক্তিক কিনা। তো আমরা গ নম্বরে বুঝতে পেরেছি যে আসলে কিন্তু এটা কিন্তু যৌক্তিক, কারণ এখানে কিন্তু কেবল দ্বারা আমরা ডেটা আদান প্রদান করতে পারবো না, কেবল মাধ্যম আমরা এখানে ব্যবহার করতে পারবোই না, কারণ এখানে কিন্তু জটিলতা বাড়বে, যেহেতু পাহাড় পর্বত এলাকা এবং ওখানে অনেক লেক আছে। তো সেখানে আমাদের ওয়্যারলেস ব্যবস্থায় গ্রহণ করতে হবে, এবং ওয়্যারলেসের যে এখানে যে পরিকল্পনাটা আছে যে ওয়াইম্যাক্স, সেই ওয়াইম্যাক্সটাই আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে কি করতে পারবো আমরা, কিন্তু কেবল ছাড়া আমরা কিন্তু যে কোনো জায়গায় ডেটার আদান প্রদান করতে পারবো, এবং ডেটার যে স্পিডটা আছে সেই ডেটা ট্রান্সফার রেটটাও কিন্তু ভালো হবে, ডেটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আমরা এখানে কেবল মাধ্যম ব্যবহার করি, তাহলে কিন্তু কেবল কিন্তু খুব সহজেই কেবলটা নষ্ট হয়ে যেতে পারে, বা এখানে যে আছে পাহাড় পর্বত এলাকা, আমরা যে কেবলটা নিব সেই দুর্গম এলাকায় কেবল কিন্তু আমরা ব্যবহারও করতে পারবো না। তো আমাদের এখানে যে ওয়াইম্যাক্সের প্রযুক্তি যেটা আছে, ওয়্যারলেস প্রযুক্তি, এটা ব্যবহার করাই কিন্তু আমাদের যৌক্তিক হবে, এটাই কিন্তু আমাদের উত্তম হবে। তো আমরা আরেকটি প্রশ্ন দেখব।
তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। তো প্রথম যে চিত্রটা আছে চিত্র 1 বা দৃশ্যকল্প 1, এখানে আছে কোর, তারপরে যে অংশটা আছে সেটা আছে ক্লাডিং, পরবর্তী অংশটা আছে জ্যাকেট। তো এটা ছিল চিত্র 1। তো চিত্র 1 দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এটা কোন ধরনের কেবল। সেখানে কেবলের বিভিন্ন নামকরণ দেওয়া আছে, কোর, ক্লাডিং এবং জ্যাকেট। পরবর্তী তার একটা চিত্র দেওয়া আছে, সেখানে একটা টাওয়ার দেওয়া আছে, ধরে নিচ্ছি আমরা একটা টাওয়ার, এবং তার একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে যাই IEEE 802.16, এবং এখানে একটা পিসি, অর্থাৎ এখানে একটা কম্পিউটার আছে। পিসি মানে পার্সোনাল কম্পিউটার, একটা পিসি এখানে দেওয়া আছে, এবং এখান থেকে তথ্যের আদান প্রদান করা সেই সিম্বলটা দেওয়া আছে, এবং এখানে একটা বাসস্থান দেওয়া আছে। একটা মোবাইল ফোন দেওয়া আছে এখানে, সেখানে তথ্যের আদান প্রদান হচ্ছে। এটা একটা বাসস্থান, একটা গৃহ, ধরে নিলাম আমরা একটা বাড়ি, এবং এটা হচ্ছে চিত্র 2। তো এখানে এই দুইটা অংশ দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। তো উদ্দীপকে দেখা যাচ্ছে যে আমরা একটা কেবল দেখতে পাচ্ছি, এবং এখানে একটা ওয়্যারলেস প্রযুক্তি যেটা আছে তার স্ট্যান্ডার্ড দেওয়া আছে IEEE 802.16, অর্থাৎ এখানে ওয়্যারলেস প্রযুক্তির কোনটা আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। এই দুটো অংশ আছে, এবং ক নম্বর প্রশ্ন এখানে আছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি। জ্ঞানমূলক প্রশ্ন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, যে ডেটা ট্রান্সমিশন যে মেথড আছে তার ভিতরে অ্যাসিনক্রোনাসটা কাকে বলে। তো আমরা জানি অ্যাসিনক্রোনাস হচ্ছে যে মাধ্যমে ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে বলা হয় কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। খ নম্বর আছে মোবাইল ফোনে কথা বলার মোড ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশন যে মোড আছে, বিভিন্ন মোড, তো সেখানে আছে যে মোবাইল ফোনের যে ডেটা ট্রান্সমিশন মোড আছে সেটা আসলে কোন মোডে কাজ করে। তো আমরা জানি যে মোবাইল ফোন বা টেলিফোন এটা কিন্তু তোমার ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ফুল ডুপ্লেক্স মোড আছে, ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডে কিন্তু এটা কাজ করে, যে মোবাইল ফোন আছে, টেলিফোন আছে, অর্থাৎ ডেটা একসাথে উভয় দিকে যেতেও পারে, আসতেও পারে, বা এভাবে বলা যায় যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময় একই সাথে উভয় দিকে যেতে পারে এবং আসতে পারে, সেটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। যদি আমরা চিত্রটা দেখি, সেটা যদি একটা অবস্থান হয়, ডিভাইস হয়, এবং বি যদি আরেকটা ডিভাইস হয়, সেখানে ডেটা একই সময় যেতে পারবে, আবার একই সময় কিন্তু আসতেও পারবে। তো এটাই মূলত বলছে, অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোডটাই ব্যাখ্যা করতে হবে এখানে আমাদের।
পরবর্তীতে বলছে গ নম্বর বলছে চিত্র 1 বা দৃশ্যকল্প 1 মাধ্যমটি চিহ্নিত করে ব্যাখ্যা করো। যে দৃশ্যকল্প 1 বা চিত্র 1 এখানে যে মাধ্যমটা আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কেবল মাধ্যম আছে। তো কেবলের কোন মাধ্যম আছে, কেবল তো বিভিন্ন প্রকার আছে, তাহলে এখানে মূলত আমরা কোন কেবলটা ব্যবহার করতেছি তো সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। গ নম্বর আমাদের বলছে যে এখানে যে কেবলটা আছে, যে মাধ্যমটা আছে সেই মাধ্যম সম্পর্কে আলোচনা করতে বলছে। তো প্রথমে আমরা দেখে বুঝতে পারছি যে কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট থাকে অপটিক্যাল ফাইবার কেবলে। অপটিক্যাল ফাইবার কেবলে কিন্তু কোর, ক্ল্যাডিং বা জ্যাকেট থাকে। তো অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে যে কেবল যে ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি প্রকার তন্তু বা আঁশ, যা আলোক সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে যা আলোক সিগন্যাল পরিবহন করতে পারে, সেটাই হচ্ছে মূলত অপটিক্যাল ফাইবার কেবল। এবং তার একটা থাকে কোর, ক্লাডিং এবং জ্যাকেট থাকে। তো আমরা জানি কোরটা হচ্ছে কি উন্নত মানের প্লাস্টিক বা গ্লাস দ্বারা তৈরি, এবং ক্লাডিংটাও কিন্তু প্লাস্টিক বা গ্লাস দ্বারা তৈরি, যা কোরকে আবদ্ধ করে রাখে। এবং সর্বশেষ যে অংশটা আছে যে প্লাস্টিক কাভার বা ওটাকে বলা হচ্ছে কিন্তু জ্যাকেট, যা কী করে কোর এবং ক্লাডিংকে আবদ্ধ করে রাখে, যাতে কোর এবং ক্লাডিং নষ্ট না হয়ে যায়। অর্থাৎ এটাকে প্রোটেক্ট করার জন্য মূলত এই জ্যাকেটটা ব্যবহার করা হয়, প্লাস্টিক কাভার। তো অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা জানি যে আলোর যে তড়িৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু অপটিক্যাল ফাইবার আলোক সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে থাকে। এবং এই অপটিক্যাল ফাইবার কিন্তু তার যে ডেটা ট্রান্সফার রেট, এটা কিন্তু খুবই বেশি। এবং এটা কিন্তু ইএমআই মুক্ত, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফারেন্স আছে, অর্থাৎ তড়িৎ চৌম্বক প্রভাব দ্বারা কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবল প্রভাবিত হয় না। এবং এটা কিন্তু সিকিউর মাধ্যম, এই জন্য কিন্তু যে প্রশাসনিক ক্ষেত্রে যে বিভিন্ন দেশের যে প্রশাসনিক সেক্টর আছে, সেখানে কিন্তু তারা এই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করেই কিন্তু তথ্যের আদান প্রদান করে থাকে। এবং এখান থেকে কিন্তু যেহেতু ইএমআই মুক্ত এটা, এজন্য কিন্তু এখান থেকে তথ্য চুরির সম্ভাবনা অনেক কম থাকে। তো এটা ছিল আমাদের গ নম্বরের যে অ্যান্সার, সেখানে আমাদের এটা সম্পর্কে আলোচনা করতে হবে। এরপর আমাদের যে ঘ নম্বর যে প্রশ্নটা আছে, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক, সেখানে কি বলছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2 এর মাধ্যমটি চিহ্নিত করে দৃশ্যকল্প 1 এর সাথে তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ দৃশ্যকল্প 2 এ যেটা আছে আমাদের যে মাধ্যমটা আছে, আর দৃশ্যকল্প 1 এ যে মাধ্যমটা আছে, এই মাধ্যমগুলো চিহ্নিত করে আর তারপর তাদের একটু আমাদের আলোচনা করতে হবে বা তুলনা করতে হবে। তো আমাদের দৃশ্যকল্প 2 এ যেটা আছে, যে চিত্র 2 এ যেটা আছে, সেখানে যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা দেখেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এখানে এই মাধ্যমটি হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। এই মাধ্যমটা আমাদের হচ্ছে ওয়াই ম্যাক্স। তো ওয়াই ম্যাক্স আমরা জানি যে একটা ভৌগোলিক ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি মাইক্রোওয়েভ অ্যাক্সেস, যা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে বিস্তৃত করে নেটওয়ার্ক বিস্তার করে থাকে। এবং এর ডেটা ট্রান্সফার রেট কিন্তু বেশ ভালোই, অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এবং এটা 70 Mbps থেকে 1 গিগা পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট আছে। এবং এটি কিন্তু এটাও কিন্তু সিকিউর মাধ্যম, যে ওয়াইম্যাক্স মাধ্যমটা, এটাও কিন্তু একটা ভালো সিকিউর মাধ্যম। এটাতেও কিন্তু আমরা জানি যে ডেটা আদান প্রদান করার সময় এখানে কিন্তু ডেটা লস হওয়ার সম্ভাবনা কম থাকে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবং এটা কিন্তু পাহাড় পর্বত যেসব এলাকা আছে যেখানে আসলে কেবল দ্বারা যোগাযোগ করা সম্ভব না, সেই সব এলাকায় কিন্তু এই ওয়াইম্যাক্স দ্বারা তথ্য আদান প্রদান করা যায় খুবই সহজে। আবার যে অপটিক্যাল ফাইবার কেবল আছে, এটাও কিন্তু একটা ভালো মানের কেবল, যে অন্যান্য কেবল আছে যে কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল, আর তার থেকেও কিন্তু এই কেবলটা কিন্তু ভালো। অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে এবং এটা আলোক সিগন্যাল পরিবহন করতে পারে। এবং এটা কিন্তু ইএমআই মুক্ত, একটু আগে আমি যেটা বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দ্বারা কিন্তু
এটা কোনোভাবেই প্রভাবিত হয় না। অর্থাৎ দুইটা কেবল দুই দিক থেকে বিবেচনা করলে কিন্তু দুইটাই কিন্তু ভালো মানের কেবল। তবে যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য বা ওয়াইম্যাক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোই কিন্তু আমাদের একটু আলোচনা করতে হবে, যেহেতু দুইটার একটু তুলনা করতে বলছে। তো সেদিক থেকে আমাদের দুটো একটু তুলনা করে দেখাতে হবে। তো দুটোই কিন্তু আমি একটু আগে কিন্তু আলোচনা করে ফেলছি, যে ওয়াইম্যাক্স এর আগে যে প্রশ্নটা ছিল সেখানে ওয়াইম্যাক্স সম্পর্কে অনেকটা আলোচনা করলাম। তারপর অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে কিন্তু গ নম্বরে আলোচনা করে ফেলছি। তো তোমরা এই দুটা থেকে বিবেচনা করে সেখান থেকে কিভাবে দুটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে ক্লাসটা দেখে তারপর সেভাবে তোমরা একটু লিখে ফেলবে, নোট কপি করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।